রাজদীপের কথায় বিদ্যাকে শুট করতে চান শ্রাবণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা হসপিটাল থেকে সে ঘরের মধ্যে বাসর ঘর সাজানো দেখে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আজকে তো এমন দিন হওয়ার কথা ছিল না, আজকে তো আমার ফুলসজ্জার কথা ছিল, আজকে তো এই দিনটা তো সব মেয়ে অনেক অনেক স্বপ্ন নিয়ে স্বপ্ন বুনে থাকে। আমিও তো বলেছিলাম, আমিও তো মানুষ, আমি তো কোনো রোবট নয়, আমিও তো দিন শেষে একজন মানুষ। তারপরেও কেন আমার সঙ্গে এমন হলো, আমার সঙ্গে এমন হলো কেন? আমি তো এমনটা চাইনি, এমন তো হওয়ার কথা ছিল না। তবে তবে কেন হলো এমন? এরপরে চিৎকার করে কাঁদতে থাকে আর ফুলগুলো ছিঁড়তে থাকে, ফুলগুলো ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে ঠিক তখনই রিত এসে বিদ্যাকে বলতে থাকে, বিদ্যা, এসব তুমি কি করছো? ঠিক তখনই রিতকে অবাক করে দিয়ে বিদ্যা রিতকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার সঙ্গে কেন বারবার এমন হয়, কেন হয় এমন? আমি তো এমনটা মোটেও চাই না, আমি তো সুখে শান্তিতে থাকতে চাই। আমিও তো চাই আমার একটি ছোট্ট সংসার হবে, আমার একটি স্বপ্ন হবে যে সেখানে সবাই থাকবে, আমার শ্বশুর শাশুড়ি মা, আমার স্বামীর ভাই বোনেরা সবাই মিলে আমার একটি ছোট্ট সংসার হবে। আমিও তো সেটাই চাই, কিন্তু কেন আমি সেটা পাই না? আমি তো ছোটবেলাতেই মাকে হারিয়ে ফেলেছি, আবার আবার এখন এখন এভাবে এভাবে আস্তে আস্তে সবটা হারিয়ে ফেলছি। আমি কি শুধু হারাবোই, কখনো কি পাবো না কিছু? তখন দেখা যায় রিত বলতে থাকে, এসব কেন বলছো বিদ্যা? তুমি তো সব পাবে, আমি তোমার পাশে আছি না, আমি তো তোমার পাশ থেকে সরে যাইনি। আমি তো তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি বিদ্যা, আমি তোমাকে কখনো একা করে যাব না। তখন বিদ্যা বলতে থাকে, সত্যি বলছেন? আপনি আমাকে ছাড়া কখনো যাবেন না? তখন রিত বলতে থাকে, না, তোমাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না, কখনোই আমি তোমাকে ফেলে চলে যাব না। তখনই দেখা যায় বিদ্যা রিতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন? এখানে আপনি কেন এসেছেন? আর এভাবে আমাকে জড়িয়ে ধরার সাহস আপনাকে কে দিল? আপনি আমার কাছে আসার সাহস কোথা থেকে পেলেন? তখন রিত হাসতে থাকে আর বলতে থাকে, বিদ্যা, তুমি তো এক্ষুনি বললে তুমি আমাকে ভালোবাসো, তবে এখন কেন দূরে সরে যাচ্ছ? এভাবে এভাবে নিজের থেকে কতদিন পালিয়ে বেড়াবে বলো তো? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনাকে তো আমি বলেছি, আপনার বাবা যতদিন না মেনে নিচ্ছে ততদিন আমি আপনার কাছে যাব না, আপনি আমার কাছে আসবেন না। তবে কেন এসেছেন আপনি? আর আমি আমার যেটা ইচ্ছে হবে আমি সেটাই করব, আপনি কেন আমাকে এখানে বাধা দিতে এসেছেন? তখন তখন রিত বলতে থাকে, তুমি এভাবে কান্না করবে আর আমি সেটা বাড়িতে বসে বসে চুপচাপ মেনে নেব? এটা আমি কিছুতেই মেনে নেব না। তোমাকে আমি ভালোবাসি বিদ্যা, তোমাকে ভালোবেসে তুমি আমার থেকে যা চাইবে আমি তাই দিব। তুমি যদি আমার থেকে প্রাণটা নিয়ে নাও তাও আমি দিয়ে দেব, হাসতে হাসতে দিয়ে দেব। কিন্তু প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না বিদ্যা, আমাকে কাছে রেখে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো স্পর্শ করব না, আমি তোমার কাছে কখনো স্বামীর অধিকার চাইবো না। কিন্তু তুমি আমাকে তোমার পাশে থাকতে দাও, তোমার বিপদে আমাকে পাশে থাকতে দাও, আমি তোমার পাশে থাকতে চাই। তোমাকে সবসময় প্রতিনিয়ত এভাবে হেনস্থা করা হচ্ছে। আমি তোমার পাশে থাকতে চাই বিদ্যা, তোমার বিপদ হতে পারে, তুমি বুঝতে পারছো না কেন? ওরা তোমাকে প্রতিনিয়ত বিপদে ফেলার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, আর এটা কিছুতেই আমি হতে দেব না। আমি থাকতে তোমাকে কেউ বিপদে ফেলতে পারবে না। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি চাই না আপনি এখানে থাকুক, আমি আমার বোনের অভিশাপ নিয়েছি, কিন্তু আমি আপনার বাবার অভিশাপ নিতে চাই না। এত অভিশাপ আমি কোথায় রাখবো? এমনিতেই আমার জীবনে কিছুই নেই, আমি সবসময় শুধু হারিয়ে এসেছি, আবার যদি আপনার জন্য আমাকে আপনার বাবার অভিশাপ নিতে হয়, এটা আমি কি করে বয়ে বেড়াবো? এটা আমি বয়ে বেড়াতে পারবো না। প্লিজ আপনি ফিরে যান। তখন দেখা যায় হঠাৎ করে জানালা দিয়ে বন্দুক তাক করে শ্রাবণকে দেখে ফেলে রিত। রিত দেখার সঙ্গে সঙ্গে বিদ্যাকে সরিয়ে দিয়ে বলতে থাকে, বিদ্যা, সরে যাও। এরপরে দেখা যায় বিদ্যাকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজেও পড়ে যায়। তখন বিদ্যা বলতে থাকে, এটা কেমন অসভ্যতম হচ্ছে?
তখন তখন দেখা যায় রিত বলতে থাকে, বিদ্যা ওই দেখো কে যেন বন্দুক তাক করে আছে। এরপরে দেখা যায় বিদ্যা দৌড়ে বাইরে চলে আসে, আর বাইরে এসে দেখতে পায় সেখানে শ্রাবণ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে শ্রাবণকে বিদ্যা জোরসে থাপ্পড় মেরে বলতে থাকে, তুই এখানে এখানে আবার কি ক্রিমিনালি করতে এসেছিস? তোকে এখানে কে পাঠিয়েছে সত্যি করে বল। তখন তখন দেখা যায় শ্রাবণ ভয় পেয়ে বলতে থাকে, রাজদীপ চ্যাটার্জি আমাকে বলেছে তোকে শুট করে দিতে, তাই আমি এখানে এসেছি। এই কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে রিতের। রিত বলতে থাকে, ছি, শেষমেশ ড্যাড এরকম একটি কাজও করতে পাঠিয়ে দিল। এটার জন্য ড্যাডকে জবাবদিহি করতে হবে। রিতা, তুমি আমার সঙ্গে চলো, চ্যাটার্জি বাড়িতে গিয়ে এটার প্রতিবাদ করব আমি। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমার জন্য আপনাকে আপনাকে কিছু করতে হবে না, এভাবে এভাবে আপনাকে কিছু করতে হবে না। আমার জন্য প্লিজ নিজের বাবার সঙ্গে সম্পর্কটা আপনি নষ্ট করবেন না। আমাকে আমার মতো থাকতে দিন। আপনি আপনার বাবার সন্তান, বাবার কোলে ফিরে যান। আপনাকে ফিরে পেতেই উনি বারবার এমনটা করছে। উনি তো আপনাকে বলেছে যে উনি কেন এমনটা করছে, তারপরেও আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যত আমার কাছে আসবেন তত উনি আমাকে ক্ষতি করার চেষ্টা করবে। আপনি কি চান আমার ক্ষতি হোক? তখন তখন বিদ্যার কথা শুনে রিত বলতে থাকে, মোটেও চাই না আমি। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, কিন্তু কিন্তু উনি যে বলেছে আমি যদি তোমার জীবন থেকে সরে যাই তবে তোমাকে ছেড়ে দিবে, এটা তো আর বলেনি। কিন্তু উনি বলেছে আমি তোমার কাছাকাছি থাকলে তোমার বিপদ আরো বাড়বে। কিন্তু আমি জানি যে আমি না থাকলে তোমার বিপদ আরো বেশি বাড়তে পারে, কারণ ওরা তোমাকে একা পেয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তোমাকে তোমাকে সবসময় বিপদে ফেলার চেষ্টা করবে। তাই আমি যাই হয়ে যাক না কেন, তুমি আমাকে যাই বলো না কেন, আমি তোমার কাছে থেকে কিছুতেই সরে যাব না। আমি সবসময় তোমার পাশে থাকবো। এতে তুমি আমাকে তোমার পাশে থাকতে দাও বা না দাও, আমি দরকার হলে বাইরে দরজার সামনে সারা রাত বসে থাকবো, সারা দিন বসে থাকবো। তারপরেও আমি তোমাকে একা ফেলে কোথাও যাব না। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি আমাকে এতটা ভালোবাসেন, আর শ্রাবণ দেখতে পাচ্ছিস উনি আমাকে কতটা ভালোবাসে। উনি যদি ফাগুনকেই ভালোবাসতো তবে আমার জন্য নিজের প্রাণটা দিতে চাইতো না। তুই প্লিজ এভাবে এভাবে ওদের কথা শুনে নিজের জীবনটা নষ্ট করিস না। তুই নিজের জীবনটা নষ্ট করিস না ভাই, তোর জীবনটা পুরো জীবনটাই পড়ে আছে। এভাবে যদি তুই এভাবে ওদের কথায় ক্রিমিনাল অফেন্সে কাজ করিস তবে কিন্তু ওরা ঠিকই থাকবে, তোকে জেলে পুরে দেওয়া হবে, তোর লাইফটা পুরো শেষ হয়ে যাবে। তুই প্লিজ এভাবে নিজের লাইফটা শেষ করিস না ভাই, আমি তোর কাছে অনুরোধ করছি। তখন তখন শ্রাবণ বলতে থাকে, হয়েছে, তোর আর আমাকে নিয়ে ভাবতে হবে না। যদি আমাদের নিয়ে ভাবতি তবে তবে আমার বোনকে এভাবে কাঁদাতি না, আমার বোনকে এভাবে কষ্ট দিতি না। জানিস জানিস আমার বোনটা ঘরে সবসময় নিজেকে বন্দি করে রাখে, খাওয়া দাওয়া করে না, কিছু না, সারাক্ষণ শুধু কান্না করে। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, ওকে বলে দিস ওর দিদি কখনো ওর সঙ্গে বেইমানি করবে না। আমি যেভাবে হোক হৃদবাবুকে বুঝিয়ে ওর সঙ্গে মিটিয়ে দেব। তখন তখন হৃদ বলতে থাকে, বিদ্যা এরকম কথা তুমি কি করে বলতে পারো? আমি তোমাকে বারবার বলছি যে আমি তোমাকে ভালোবাসি, ফাগুনকে নয়। যদি আমি ফাগুনকেই ভালোবাসতাম তবে তো আমি ফাগুনকেই বিয়ে করতাম, তোমাকে কেন বিয়ে করতাম বলো? প্লিজ এভাবে এভাবে বারবার বারবার ফাগুনকে বিয়ে করার কথা আমাকে বলো না। তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে, কিন্তু এই কথাটা আমি আমি মানতে পারবো না। আমি কিছুতেই তোমাকে ফেলে ফাগুনকে নিয়ে সংসার করতে পারবো না, ফাগুনের সঙ্গে থাকতে পারবো না। আর আমি তোমাকে ভালোবেসেছি, ফাগুনকে না। যদি আমি ফাগুনকেই ভালোবাসতাম তবে আমি তোমার জন্য এত কিছু করতাম না, তোমার পিছে পিছে সবসময় ঘুরঘুর করতাম না। আমি তো আগে থেকেই তোমার পেছনে ঘুরি, তুমি আমাকে পাত্তা দাওনি। কিন্তু সেদিন সিঁদুর পরিয়ে দেওয়ার পরে তুমি আমাকে পাত্তা দিতে না চাইলেও পাত্তা দিতে হচ্ছে। কিন্তু এর জন্য আমি তোমাকে কখনো কখনো আমি স্বামীর অধিকার চাইবো না। তোমার যেদিন ইচ্ছে হবে, তুমি যেদিন নিজ ইচ্ছায় আমার কাছে আসবে, আমি সেদিন তোমাকে বুকে জড়িয়ে নিব, তার আগে নয়। তার আগে আমি কখনো ইচ্ছে করে তোমার কাছে জোর করে স্বামীর অধিকার চাইতে যাব না। আমি তোমাকে কথা দিলাম, কিন্তু কিন্তু প্লিজ আমার থেকে এমন কিছু আশা করো না যে আমি ফাগুনকে নিয়ে সুখী সংসার করব, কারণ এটা কিছুতেই সম্ভব না, আর এটা এটা আমি করতে পারবো না। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, কেন পারবেন না? মেয়েটা আপনাকে কত ভালোবাসে আপনি জানেন? আপনাকে আপনাকে পাগলের মতো ভালোবাসে, তবে তবে কেন ভালোবাসতে পারবেন না? তখন তখন দেখা যায় হৃদ বলতে থাকে, আমিও তো তোমাকে পাগলের মতো ভালোবাসি, তবে তবে তুমি কেন পারছো না আমাকে ভালোবাসতে? তুমি যদি আমাকে ভালোবাসতে তবে তো আমি নিজেকে একদম উৎসর্গ করে দিতাম, কিন্তু তুমি কেন পারছো না আমাকে মেনে নিতে? আমাকে মেনে নিতে তোমার সমস্যা কোথায় বলো তো?
তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি আমি কখনো সংসার নিয়ে ভাবিনি। বিশ্বাস করুন, আমি সবসময় আমার স্টুডেন্টদের নিয়ে ভেবেছি। আমি কখনো নিজের ঘর বাঁধার স্বপ্ন দেখিনি। তাই আমি এমনটা করতে চাচ্ছি না। আপনি নিজের জীবনটা আমার জন্য বেকার নষ্ট করবেন না। তাই আপনি নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিন। তবে এটাই আপনার জন্য ভালো হবে। আমি আপনাকে সাজেশন দিচ্ছি। আপনি নিজের জীবনটা সুন্দর করে ফাগুনকে নিয়ে সাজিয়ে নিন। নতুন করে জীবন শুরু করুন। আমার জন্য অযথা নিজের বিপদ ডেকে আনবেন না। তখন দেখা যায় হৃদ বলতে থাকে, বিদ্যা তুমি যাই বলো না কেন, যতই বলো, আমি তোমাকে ফেলে কোথাও যাব না। আর আমি এখানেই থাকবো। তুমি আমাকে ঘরে জায়গা না দিলে আমি বললাম তো আমি দরজায় বসে থাকবো। তারপরেও আমি কোথাও যাব না। আর ফাগুনকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আমি তো চাই যে তুমি একদিন হলেও আমাকে বলবে, মিস্টার রাজরিত চ্যাটার্জি, আমি আপনাকে ভালোবাসি। এই বলে আমার ঘরে উঠে আসবে। আমি বিশ্বাস করি যে তুমিও আমাকে ভালোবাসো। শুধু শুধু তুমি বলতে পারো না। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, পাগলামো করছেন কেন? এভাবে প্লিজ পাগলামো করবেন না। পাগলামো করে কি হবে বলুন? আপনি তো নিজের জীবনটা নিজে শুরু করতে পারেন, তাই না? এভাবে আমার জন্য জীবনটা প্লিজ নষ্ট করবেন না। তখন রিক বলতে থাকে, আমার জীবন নষ্ট হচ্ছে কি না হচ্ছে সেটা তোমাকে ভাবতে হবে না। তুমি যদি আমাকে ভালোবাসতে তবে আমার কাছেই থাকতে। তবে আমাকে এভাবে অন্য একটি মেয়েকে নিয়ে সংসার করতে বলতে না। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, সেটাই তো বলছি, আমি আপনাকে ভালোবাসি না। তাই আপনি ফাগুনকে নিয়ে সংসার করুন। তখন দেখা যায় হৃদ বলতে থাকে, আমার আমার লাইফ আমি ডিসিশন নেব। আমি কাকে নিয়ে সংসার করব, আমি কি করব না করব সেটা পুরোটাই আমার ডিসিশন। তোমাকে এতটা ভাবতে হবে না। তুমি তোমার লাইফটি লাইফটি ভাবো। তখন বিদ্যা বলতে থাকে, তবে একটা কথা বলছি, আমার পিছু পিছু ঘুরঘুর করবেন না। আমার পিছু পিছু ঘুরঘুর করার সাহস দেখাবেন না। তখন দেখা যায় হৃদ বলতে থাকে, আমি 100 বার ঘুরবো, তুমি পারলে আটকিয়ে দেখো। তখন বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, মিস্টার রাজরিত চ্যাটার্জি, আমি কিন্তু আপনার সঙ্গে মজা করছি না, আমি সত্য কথা বলছি।